প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি গণফোরাম এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনার শুরুর আগে আমরা একটু নিউজ রুমে যেতে চাই। সেখানে আমাদের সাথে যুক্ত হবেন নিউজ এডিটর বেনজির আহমেদ। বেনজির ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? বেনজির ভাই, আজকে সারাদিনের কি কি সংবাদ আছে আপনার কাছে, আমাদেরকে একটু জানিয়ে দেবেন। জানিয়ে দিচ্ছি। জাহাঙ্গীর, দিনের আলোচিত খবরগুলোর মধ্যে রয়েছে, আপনি জানেন, পঞ্চদশ সংশোধনী সংবিধানের যে অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট, যেখানে হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছে এই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরে এলো। একই সাথে গণভোটের যে পুনর্বহাল ব্যবস্থা বিধান, গণভোটের সেই বিষয়টিও ফিরে এলো, অর্থাৎ হাইকোর্টের এই রায়ের মধ্যে। আপনি জানেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মোট 54টি বিধিবিধানের পরিমার্জন এবং প্রতিস্থাপন করা হয়েছিল, যার মধ্যে মঙ্গলবার হাইকোর্ট 6টি বিষয়ে তাদের মতামত দিয়েছে, যেখানে বলা হয়েছে এর ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এবং এই রায়ে ঐতিহাসিক বলে মনে করছেন, প্রতিক্রিয়া জানিয়েছেন রিটকারী আইনজীবীরা। বিশেষ করে বর্তমান নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার তিনি বলেছেন এই রায় ঐতিহাসিক। বিএনপিপন্থী আইনজীবীরাও বলেছেন এই রায়ের ফলে জনগণ তাদের যেই ভোটাধিকার ফিরে পেল এবং দীর্ঘদিনের অপেক্ষার পর তারা এই রায় পেল। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল বলেছেন এই রায়ের ফলে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারাও ইচ্ছে করলে তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে। জাহাঙ্গীর, আরেকটি বিষয় হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ জয় সহ টিউলিপের বিরুদ্ধে মোট 9টি প্রকল্পে অনিয়ম, অর্থাৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 8,000 কোটি টাকা পাচার এবং অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। অন্যদিকে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার যে মামলা, সেই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 2 মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া 16 জন সাবেক মন্ত্রী এমপি ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিলও 2 মাসের সময় দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন গুম নির্যাতনের মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা। জাহাঙ্গীর, আরেকটি বিষয় হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত দ্ব্যর্থহীনভাবে বলেছেন ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তারেক রহমান। তিনি নেতাকর্মীদের বলেছেন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও আছে, ষড়যন্ত্র থেমে নেই। তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন, কাজে নির্বাচন সহজ হবে এমন ভাবা ঠিক হবে না। এ বিষয়ে তিনি নেতাকর্মীদের জনগণের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছেন। জাহাঙ্গীর, এই ছিল আমার কাছে দিনের সব শেষ তথ্য। ধন্যবাদ বেনজির আহমেদ। দুদু ভাই, আজকে অনেকগুলি খবর, বেশ গরম খবর। তো আমরা শুরু করতে যাই। সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট এবং এর ফলে আপনারা যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যে আন্দোলন দীর্ঘ 16 থেকে 18 বছর ধরে করছিলেন, সেটি আবার ফিরে এসেছে। 16 বছর না, তার চেয়ে একটু কম, যাই হোক। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আপনাদের দীর্ঘদিনের চাওয়া পাওয়া, কেমন লাগছে যে কোর্টের এই রায়ের মাধ্যমে? জি, আপনাকে ধন্যবাদ। সুব্রতাকে শুভেচ্ছা। অনুষ্ঠান যারা দেখছেন তাদের শুভেচ্ছা, অভিনন্দন। আসলে আমি এক কথাই বলতে পারি, শুধু ঐতিহাসিক বললে ভুল হবে। বাংলাদেশের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সব কিছু তছনছ হয়ে গেছিল। সেটা জাতি এবং দেশ ফিরে পেয়েছে। এটা একটা অভূতপূর্ব ঘটনা। এটাকে সাধুবাদ জানানোটা আমাদের উচিত। পঞ্চদশের সংশোধনী, যেটাকে ধরেন 14 সালের নির্বাচন, মানে একেবারে ভোটারবিহীন, প্রতিদ্বন্দ্বিতাহীন, বিনা প্রতিদ্বন্দ্বিতা একটা সরকার, এইসব ব্যবস্থা কিন্তু ওই ঘটনার মধ্য দিয়ে আসছিল। যদি সেই সময় কেয়ারটেকার ব্যবস্থা কবরস্থ করা না হতো, তাহলে শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং ওই ঘটনার যেসব মানুষ, তাদের এই বিপদে পড়তে হতো না এবং দেশবাসীকেও এরকম ভয়ঙ্কর পরিস্থিতি বা ভয়ঙ্কর সময় পার করা লাগতো না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে যৌক্তিক কারণেই বিএনপি সহ সকল বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে হাসিনা রিজমের বিরুদ্ধে যে আন্দোলন করছে, তার অন্যতম দিকটাই ছিল যে কেয়ারটেকার সিস্টেমটা যেন ফেরত আসে। আমি এখানে বলি আপনার যে
এই কেয়ারটেকার শুধু বিএনপি বা যারা বিরোধী দল ওই সময় ছিল তারা করছে, শেখ হাসিনাও কিন্তু একসময় কেয়ারটেকারের জন্য এমন কোনো আন্দোলন বা এই যে 14 দল এমন নৃশংস আন্দোলন করছে, অনেক লোক মারা গেছে, অনেক জ্বালাপোড়া হয়েছে। তারপরেই কিন্তু বেগম খালেদা জিয়া তার পার্লামেন্টে 15 ফেব্রুয়ারি নির্বাচন, যে পার্লামেন্টে আবার শেখ হাসিনা এবং 14 দল মানে না বা মানেনি, কিন্তু সেই পার্লামেন্টেই এই কেয়ারটেকারটা পাশ হয়েছিল আন্দোলনে। মানে এটা আইনগত ভিত্তিটা, আইনটা করেছিল বেগম জিয়া, কিন্তু বাতিল করছে শেখ হাসিনা আবার পরে কায়দা করে কোর্টের মাধ্যমে এটা নিয়ে গিয়ে। তো আমার মনে হয় যে এখন যে নতুন উদ্ভূত পরিস্থিতি, বিশেষ করে 24 সালে আমরা দেখেছি, ঠিক তেমনি এই 24-এর গণঅভ্যুত্থানকে আরও পরিপুষ্ট আমার মনে হয় যে হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের যে রায়, সেটি আরও 24 সালে গণঅভ্যুত্থানকে আরও যৌক্তিক মানে পরিণতির দিকে নিয়ে যাওয়ার একটা ঘটনা, যেটা কিন্তু অ্যাটর্নি জেনারেল যেটা ব্যাখ্যা করে বলেছেন। তা আমার মনে হয় এই বিষয়টি সকল রাজনৈতিক দলের সঙ্গে ইমিডিয়েট প্রধান উপদেষ্টা বসে একটা আলোচনার মধ্য দিয়ে এটা মীমাংসা করা, অর্থাৎ এই সরকার কেয়ারটেকার সরকারে রূপান্তরিত হবে, এই বিষয়গুলো মানে সাংবিধানিক করা। তো সেটা রাজনৈতিক দল এবং আইন বিশেষজ্ঞ যারা আছে সবাই মিলেমিশে এটাকে যত দ্রুত সম্ভব একটা সিদ্ধান্ত আসা উচিত। কারণ হচ্ছে আমাদের বিরুদ্ধে একটা গোষ্ঠী, একটা দেশ বা মহল যেভাবে ব্যাখ্যা করি না কেন, এই যে 24-এর যে গণঅভ্যুত্থান এটাকে ভণ্ডুল করার, তারা কিন্তু তাদের হাতে 30 লক্ষ হাজার কোটি টাকা আছে, তাদের শক্তি যে একেবারে গৌণ এটা মানে ভাবা ঠিক হবে না। জনগণ, দেশবাসী বর্তমান প্রেক্ষাপটকে সমর্থন করে, কিন্তু অসতর্ক হওয়া চলবে না, এটা আমার কাছে মনে হয়। দাদা, আপনি তো দীর্ঘদিন ধরে কোর্টে প্র্যাকটিস করছেন, সিনিয়র আইনজীবী। তো এই যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো, এখন তো যে সরকার আছে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তো এই অন্তর্বর্তীকালীন সরকার কি হবে তত্ত্বাবধায়ক সরকারের রূপ নিয়ে? আচ্ছা দেখুন, আপনি তো ত্রয়োদশ সংশোধনী না, যেটা বেগম খালেদা জিয়া, এটা কিন্তু আওয়ামী লীগ, বিএনপি সহ সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ ছিল যে, এবং বিএনপিকে এটা ধন্যবাদ বেগম খালেদা জিয়া তিনি যে করেছেন, ড্রাফটটা তো বিএনপি করেছে, এটা তারা আওয়ামী লীগ করে দেয় নাই। একটা অসাধারণ তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা তারা তাদের সংসদে পাশ করিয়ে দিয়েছে, এবং শেখ হাসিনা বলল এটা তার আন্দোলনের ফসল এবং এটা একটা রোল মডেল, সারা বিশ্বব্যাপী তিনি নন্দিত হয়েছেন। এমনকি বহু দেশে এটা ফলো করা হচ্ছে, পাকিস্তানও এই তত্ত্বাবধায়ক সরকার ফলো করা হচ্ছে। কি বক্তব্য বিবৃতি তিনি সারা বিশ্বব্যাপী দিয়েছে। তো এমন কি হলো, তিনি হঠাৎ করে পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে ত্রয়োদশ সংশোধনে বাতিল করে দিল। আপনার রায় হয়েছে তো 18 মাস পরে, উনি তো রায়ের জন্য অপেক্ষা করে না। রায়ের মধ্যে শর্ট অর্ডার ছিল যে আরো 2 টার্ম করা যেতে পারে, কিন্তু এটা তো ফ্রড করেছে চিফ জাস্টিস খায়রুল হক, এবং তিনি ক্রিমিনাল অফেন্স করেছে। ওপেন কোর্টে একটা রায় দিয়েছে, সেটা 18 মাস পরে লেখার সময় উনি উনার মতো করে লিখে দিয়েছে, ওই 2 টার্মটা বাদ দিয়ে দিয়েছে। এর মধ্যে আরো ঘটনা আছে। শেখ হাসিনা একটা পার্লামেন্টের কমিটি করে দিল, সংসদীয় কমিটি, বেগম সাজেদা চৌধুরী, সুরেন্দ্র সেনগুপ্ত। সেই কমিটিতে বলল আমরা একটা সংশোধনী আনবো সংবিধানের, আপনারা সবাই মতামত দেন। বিএনপি গিয়েও মতামত দিল কেয়ারটেকারের পক্ষে। আওয়ামী লীগের নেত্রী হিসাবে দলবল নিয়ে গিয়ে উনিও সংসদীয় কমিটিতে তাই বলল, সমস্ত রাজনৈতিক দল বলল, বুদ্ধিজীবীরা বলল, আইনজীবীরা বলল, সাংবাদিকরা বলল, আমরা তো ঐক্যমতেই ছিলাম। কিন্তু গণভবনে বসে তিনি একটা ড্রাফট করেছে, কার ইঙ্গিতে কেন করলো? সুরেন্দ্র সেনগুপ্ত বলল ভাই আমরা তো কিছু করতে পারবো না, উনি তো রাতের অন্ধকারে একটা ড্রাফট আমাদের হাতে ধরাই দিছে, এখন এটাই আমাকে সংসদে
উনি বলেছিলেন যে একটা গোজামিলের সংশোধনী আইনে আমি পার্লামেন্টে উত্থাপন, উনি কিন্তু এই শব্দগুলো ইউজ করেছিল তখন। আচ্ছা, এর সাথে এই যে 54টা আরও সংশোধনী এটার মধ্যে ছিল। খায়রুল হকের রায়ের বিরুদ্ধে একটা রিভিউ করলাম এতদিন পরে, সেই রিভিউটা পেন্ডিং আছে, জানুয়ারি মাসে শুনানি হবে। আশা করছি যে সেটার মধ্য দিয়েও ওই খায়রুল হকের রায়টা বাতিল হয়ে যাবে, আশা করছি। আর বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরী আজকে যে একটা রায় দিল, এটা তো আকাঙ্ক্ষিত, এটা জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন হয়েছে এটার মধ্যে, অসাধারণ। আমি তো বিগত বছরগুলোতে কোনো সাংবিধানিক রায় কিন্তু পাই নাই, সব ছিল ডিকটেটেড। শেখ হাসিনা যেভাবে বলতো সেভাবে এই রায়গুলো আসতো। তো এখন এই রায়ের ফলে কি হলো দেখেন, মূলত হচ্ছে 7 ক, যেটাতে বলা হলো সংবিধানের এগুলো পরিবর্তন করা যাবে না ইত্যাদি ইত্যাদি, করলে ফাঁসি হয়ে যাবে। 7 কতেও বললো যে এইসব জায়গায় টাচ করতে হবে, সারা জীবনের জন্য আপনি এটাকে একটা, এটা বাইবেল কোরআনের মতো গীতার মতো এটাকে রেখে দিলেন, এখানে টাচই করা যাবে না। তারপরে গণভোটটা সে বাতিল করে দিচ্ছিল। এগুলো তো সংবিধানের সৌন্দর্য, অসাধারণ কিছু এখানে ছিল সংবিধানে। তো মূলত এই বিষয়গুলো উনি রেস্টোর করেছে, উনি কিন্তু পুরা বাতিল করে। কিছু রাজনৈতিক বিষয় ছিল এখানে, সেটা বলছে যে আগামী দিনে যারা রাজনৈতিক সরকার আসবে তারা পার্লামেন্টের সিদ্ধান্ত, সংসদের উপরে ছেড়ে হ্যাঁ, আগামী দিনে। অত্যন্ত বিচক্ষণতার সাথে আমাদের হাইকোর্ট এই রায়টা দিয়েছে, কিন্তু উনি ওগুলিতে টাচ করে নাই এবং উনি এটাকে রেস্টোর করে দিল। আচ্ছা, রেস্টোর করলে কি হবে, এটা নিয়েও অনেক সময় গড়িমসি হয়। এরশাদের সময় 8ম সংশোধনী এই যে 5টা হাইকোর্ট বেঞ্চ করেছিল, পার্মানেন্ট বেঞ্চ, তখন আমরা এটার বিরুদ্ধে করলাম, কোর্টে গেলাম, উচ্চ আদালত থেকে রায় হইল এই যে কোর্টগুলো যে বিভিন্ন জায়গায় বসিয়েছে এটা সংবিধান পরিপন্থী, যেহেতু আমরা ইউনিটারি সিস্টেম অফ গভর্নমেন্ট, এখানে 5 জায়গায় এরকম পার্মানেন্ট বেঞ্চ হইতে পারে না। সেই রায়টা যখন হলো তখন এটা বলে যে শুধু রায় দিলে তো হবে না, তাহলে তো আবার পার্লামেন্ট থেকে এটাকে অনুমোদন নিয়ে করতে হবে, তখন একটা গড়িমসি হলো। পরে বিশেষজ্ঞরা বললো না, এটার দরকার নাই, হাইকোর্ট যেভাবে রায় দিয়েছে তুমি সংবিধানে ওইভাবেই ওটা পরিবর্তন করে দাও। এখন তত্ত্বাবধায়ক কি বই? হ্যাঁ, এখনো এই কথাগুলো হয়তো আসবে, কিন্তু যেহেতু আমাদের সামনে দৃষ্টান্ত আছে 8ম সংশোধনের রায়, হাইকোর্ট রায় দিয়েছে, 8ম সংশোধনের মাধ্যমে 5টা পার্মানেন্ট বেঞ্চ ঢাকায় চলে আসছে। এটা নিয়ে একটু গড়িমসি করার চেষ্টা করছে, ওইটা সম্ভব নেই। সুতরাং এই রায়ের ফলে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট এসে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে, এখন যে রূপে কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা করেছিলাম বা আছে, সেখানে তো ওই চিফ জাস্টিস ইমিডিয়েট রিটায়ার্ড চিফ জাস্টিস হবে, সেখানে একটা প্রবলেম হচ্ছে যে অ্যাটর্নি জেনারেল সাহেব যেটা বলছে যে এইটাকে আমরা ট্রান্সফর্ম করতে পারবো, সেখানে আমার একটু দ্বিমত আছে। কারণ আপনি যদি আজকের রায়ের মাধ্যমে কেয়ারটেকার গভর্নমেন্ট করেন অন্তর্বর্তীকালীন সরকারকে, তাহলে তো এটার সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। ইমিডিয়েট রিটায়ার্ড চিফ জাস্টিস তো নাই এখন। সুতরাং আমার মনে হয়, রায়ের মধ্যে কিন্তু এটা বলেছে যে বর্তমান যে সরকারটা আছে সেটা আর্টিকেল 106 এর রেফারেন্সের মাধ্যমে হয়েছে, সুতরাং এটার একটা সাংবিধানিক ভিত্তি দেওয়া হয়েছে। সুতরাং এই গভর্নমেন্টকে আপাতত টাচ করা যাবে না, এটা কোর্ট এর মধ্যে বলে দেয় আজকে রায়ের মধ্যে। সুতরাং আমার মনে হয় নেক্সট ইলেকশনগুলো হবে রেস্টোর যেটা হলো সেটা। আর বর্তমান অন্তর্বর্তীকালীনকে যেহেতু আমরা সংবিধান মোতাবেকে আমরা এইটার মধ্যে ঢুকে গেলাম, শপথও নিলাম 106 এর অনুমোদন নিয়ে, সুতরাং এগুলো নিয়ে আর বিতর্ক যেন না হয়। এখন থেকে আমরা তত্ত্বাবধায়ক সরকারও বলতে পারবো না, এটা অন্তর্বর্তীকালীনই বলতে হবে। তত্ত্বাবধায়ক গেলে তো আপনাকে আবার ওই নতুন করে ফরমেশন করতে হবে, সেটা একটা সারা দেশে আবার এটা নিয়ে একটা হুইচই পড়ে যাবে না। নির্বাচনটা করবে এই সরকারই করবে, এই সরকারকে রেখে নির্বাচনটা করতে হবে। ভবিষ্যতে আমরা ওই ইয়েতে যাব তত্ত্বাবধায়ক সরকারে, সেখানে পার্লামেন্ট চাইলে পরিবর্তন করতে পারে। কারণ এখানে একটা কথা আসছে না যে বিচার বিভাগকে
এইসব বিষয় থেকে দূরে রাখা ভালো। তাহলে সেটা পার্লামেন্টে যারা আসবে রাজনৈতিক শক্তি তারা এটা বিচার বিবেচনা করবে যে এটা ফরমেশনটা কি হবে, হ্যাঁ, এটা কিছু অ্যামেন্ডমেন্ট করা যায় কিনা, সেটা ভবিষ্যতে আমরা দেখব। দুদু ভাই, আপনার কাছে যাচ্ছি, সেটা হচ্ছে যে গতকাল বিজয় দিবসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে 2025 সালের শেষ দিকে এবং 26 সালের প্রথমার্ধে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। আজকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানিয়েছেন যে আশা করতে পারেন 26 সালের 30 জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই অনুযায়ী নির্বাচনে বাকি আছে 18 মাস। তো আপনারা তো দীর্ঘদিন ধরেই চাচ্ছিলেন যে নির্বাচনটা রোডম্যাপ ঘোষণা করা হোক, তো এখন কি আপনার মন্তব্য শুনতে চাই, কি বলবেন? কারণ এটা বলার আগে আগের প্রশ্ন একটা ছোট্ট বক্তব্য দিই, সেটা হচ্ছে 90 গণঅভ্যুত্থানের পরে চিফ জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে একটা কেয়ারটেকার সরকার হয়েছিল। ওই সময় সকল রাজনৈতিক দল, উনি কিন্তু শর্তাধীনে হয়েছিলেন, সকল রাজনৈতিক দল সেটা জোট, 3 জোট এবং অন্যান্য সবাই মিলে তার এই শর্ত মেনে নিয়েছিল যে উনি ইলেকশন করে আবার চিফ জাস্টিস হতে পারেন। এখানে কিছু বিষয় ছিল যে একদম ছেড়ে যাচ্ছেন, সাংবিধানিক যদি প্রশ্নের মুখোমুখি পড়ে সেই ক্ষেত্রে সকল রাজনৈতিক দল তারাই তো ক্ষমতায় যাবে। তারা যখন এগ্রিমেন্ট করে তখন আর কিন্তু সংবিধান তার বাইরে যায় না, কারণ পরবর্তী পার্লামেন্ট সব কিছু অনুমোদন দেয়। তো আগামীতেও এই সরকার, এই বর্তমান সরকার, এই মানে আমার কাছে মনে হয়েছে যে পঞ্চদশ সংশোধনী যে বাতিলের যে সাংঘর্ষিক বা ইয়ে কথা বলা, এটা আমার মনে হয় কোনো সমস্যা না। ইমিডিয়েট বর্তমান উপদেষ্টা সরকার, রাজনৈতিক দলগুলো অন্যান্য বিষয়গুলো যেমন সমর্থন পাইছে, আমার ধারণা এটা না পাওয়ার কোনো কারণ নাই। এই সরকার তো মানে ছাত্র জনতা না, সকল রাজনৈতিক দলের সরকার, সবার একটা নিরপেক্ষ নির্বাচন চাওয়া যেত। হ্যাঁ, রাইট। দ্বিতীয় প্রশ্নটা যেটা হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব যেটা বলেছেন সেটা খুব একটা নতুন কিছু বলেননি আমার বিবেচনায়। সেটা আজকে প্রেস সচিব যেটা বলছেন নির্ধারণ তো করিয়ে দিলেন যে জুনের মধ্যে, উনিও খুব নতুন কথা বলেননি, পুরাতন কথাটা শেষে এসে বলেছেন। এই যেমন সেনাপ্রধান খুব স্পষ্ট করেই বলেছিলেন যে এর মধ্যে হতে পারে। তারপরে কিন্তু ডক্টর আসিফ নজরুল বলেছিলেন, যে ব্যাখ্যায় পরে আসুক না কেন, আমাদের শিক্ষা উপদেষ্টা একই কথা বলেছিলেন। কিন্তু মানে এই সরকারের ভিতর থেকে বারবার বলা হচ্ছিল শেষ কথাটা ডক্টর ইউনূসই বলবেন, কিন্তু নতুন কথা বলেননি। যদি মানে একেবারে সরাসরি দিন, তারিখ, বছর উল্লেখ করে উনি বক্তৃতা করতেন তাহলে বোঝা যেত যে এটা রোড ম্যাপের সঠিক ব্যাখ্যাটা আমরা পাইছি। একটা সম্ভাব্য সময় উনি উল্লেখ করেছেন, সেটাকে ঘিরে নির্বাচন কমিশন কাজকাম শুরু করবেন এটা বলেছেন। কিন্তু আমার তো মনে হয় কাজকাম ডক্টর ইউনূস কয়েকদিন আগে বলছিলেন না, ওই যে নির্বাচন কমিশন গঠনের পর নির্বাচনী ট্রেন অলরেডি স্টার্ট করছে, উনি কিন্তু এটা বলেছিলেন। সেই জন্য আমার কাছে যেটা মনে হয় এই যে জিনিসটা স্পেসিফিক্যালি করার দরকার, সেটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে দিন, তারিখ, বছর বিস্তারিত উল্লেখ করে ফেললে শেষ। এটা নিয়ে যদি বা কিন্তু এসবগুলো আমার মনে হয় বলার দরকার নেই। নির্বাচন ছাড়া এই সংকট যেটা নতুন নতুন তৈরি হচ্ছে এটা কাটবে বলে আমার কাছে মনে হয় না। নির্বাচনে ট্রেনে উঠাই দেন জাতিকে, তাহলে দেখবেন অটোমেটিক অনেক সংকট মীমাংসা হয়ে যাবে। দাদা, আপনাকে দুইটা প্রশ্ন করবো। এর আগের আলোচনায় বলছিলেন যে আওয়ামী লীগ, বিএনপি সব দলের একটা সমঝোতার মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার এসেছিল এবং পরবর্তীতে শেখ হাসিনা সেটাকে বাতিল করে দিয়েছে তার ক্ষমতায় থাকার অভিলাষ হিসাবে, যদি আমরা ধরে নিই। তো এখন আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসছে। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল যদি একক সংখ্যাগরিষ্ঠতা পায় এবং তারা যদি সেটাকে বাতিল করতে চায়, সেটা কি রোধ করা কোনোভাবে সম্ভব কিনা? হ্যাঁ, আমার মনে হয় না সেই পরিস্থিতি আর বাংলাদেশে হবে, কারণ অভিজ্ঞতার আলোকেই আমরা বুঝে ফেলেছি দলীয় সরকারের অধীনে বাংলাদেশে কোনো সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না। সর্বশেষ 2018-তে তো আমরা গেলাম, উনি আশ্বস্ত করেছিলেন আমি বঙ্গবন্ধুর কন্যা, আমার উপর আস্থা রাখেন, আমি একটা সুষ্ঠু নিরপেক্ষ ভোট দেব। কি করলেন উনি? প্রতারণা করলেন না জাতির সাথে।
তো সুতরাং এখানে কোনোভাবে আমরা তো আস্থা এবং বিশ্বাস রাখতে পারছি না রাজনৈতিক নেতৃত্বের উপর। সেই কারণে যে সিস্টেমটা এখন আমরা আবার নতুন করে ফিরে পেলাম, এটাকে লালন পালন করা এবং এটাকে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা হিসাবে আমরা গ্রহণ করে ফেলেছি। সুতরাং এটা আমাদের কমিটমেন্ট। বিএনপিও যে 2014 পর থেকে যে লড়াইটা করলো 2011, এখানে তো তত্ত্বাবধায়ক ফিরে যাওয়া তো অন্যতম দাবি ছিল এটা, এবং সেটা আমরা পেয়েছি। আপনি হাইকোর্টের রায়ে দেখেন না, সরকারের যিনি অ্যাটর্নি জেনারেল, হাইকোর্টও তিনি তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে বলেছে। হাসিনা তখনও পক্ষেই ছিল। অ্যাপিলেট ডিভিশনে যখন মাহবুব আলম বক্তব্য দিয়েছে সেখানেও পক্ষে ছিল। 9 জন ছিল, তার মধ্যে 8 জনে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলেছে, একমাত্র কিউসি আজমালুল হক সে এটার বিরোধিতা করেছিল। তো আমরা তো সবাই ঐক্যের মধ্যেই আছি। এই ঐক্যে আবার তো আমার মনে হয় না যে আমরা এই তত্ত্বাবধায়কটা আবার ছড়ে ফেলে দেব। সমস্ত রাজনৈতিক দল তাদের অভিজ্ঞতার আলোকে আমরা এটা গ্রহণ করে ফেলেছি। এটা বিশাল একটা ঐক্য। যে আপনি ছোট করে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে নির্বাচনের কথা বলছেন যে জুনের মধ্যে, এবং সংস্কারও চলছে, এটা কি বেশি হয়ে যাচ্ছে সময়টা নাকি কম হচ্ছে? আর এটা তো আমি তো বলি যে এটা গ্রহণযোগ্য না। আপনি এটাকে টেনে নিয়ে 30শে জুন 2026 পর্যন্ত নিয়ে যাচ্ছেন। আপনি তো এটা দীর্ঘায়িত করতেন, দীর্ঘসূত্রতার মধ্যে ফেলে দিয়েছেন। এবং দেশের যে সমস্যাগুলো আছে এগুলো তো মনোযোগ দেন এবং রোড ম্যাপটা ইমিডিয়েটলি দেন। এটা কেন দীর্ঘায়িত করছেন? 111-এর সরকারও চেষ্টা করেছিল দীর্ঘস্থায়ীভাবে তারা থাকার জন্য। পরে আমরা বাধ্য হইয়া হাইকোর্টে মামলা করে ডিরেকশন নিয়েছি যে 2008-এর ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হবে। করলো না? তা আমরা কি আবার হাইকোর্টে যাব? দয়া করে আপনি এই কমিশনের সংখ্যা বাড়াইয়েন না। এই কমিশন করে আমাদেরকে আরেক, এতদিন বলছিল এনজিওগ্রাম সরকার, এখন আমরা বলবো আপনি কমিশন সরকার। আপনি কিভাবে আবার ওই 10 কমিশনের মেম্বারদের নিয়ে আপনাকে চিফ করিয়া অধ্যাপক রিয়াজ সাহেব ডেপুটি চিফ করে আরেকটা কমিশন করতেছে? এত কমিশনের দরকারটা কি? আপনি বাস্তবে কি করবেন সংস্কার সেগুলো করেন, না করে শুধু কমিশন বানাইতেছেন। এগুলো করলে পরে একটা বিরোধ সৃষ্টি। ভাই আপনি তো কোনো রাজনৈতিক সরকার না, আপনার শক্তি কি? আমরা সবাই মিলে আপনাকে সাপোর্ট দিচ্ছি, এটাই শক্তি। সুতরাং রাজনৈতিক দলগুলোর সাথে দয়া করে আর দূরত্ব বাড়াবেন না, খুব ঘনিষ্ঠ হন, সময় তাদের সাথে আলাপ আলোচনা করার। আর দেশের যে সমস্যাগুলো এগুলো আপনি রাজনৈতিক দলের সাথে কথা বলে আপনি এগুলো, বিএনপি তো ইতিমধ্যে সংস্কার কমিশন অনেকগুলো করেছে, তারা জমাও দিচ্ছে, এবং কিছু কিছু বিষয় তারা নিজেরাও বলছে যে এগুলো রাজনৈতিক সরকার পার্লামেন্টে করবে। কেউ তো বসে নাই, আপনাকে সহযোগিতা করার জন্য দুহাত বাড়িয়ে দিয়েছে। আর আপনি বলছেন যে না আমাকে সময় দেন, আমি এই করব সেই করব। এগুলো করতে করতে দেখবেন যে শেষ পর্যন্ত সরকারের বিরুদ্ধে মানুষ, রাজনৈতিক দলগুলো নেমে যাবে আন্দোলনে। দুদু ভাই, যেই সংস্কার চলছে এটা আসলে কতদিনের লাগা উচিত বা লাগতে পারে বলে আপনি ধারণা করছেন? এবং 18 মাসের যে সময়সীমা দেওয়া হয়েছে এটা কি মনে করছেন? মানে এই সংস্কারের জন্য এর মধ্যে কি শেষ হবে কিনা, বা আরো কম সময় লাগা উচিত? ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, মানুষ তার পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করতে পারেনি, ভোট কেন্দ্রের আশেপাশে যেতে পারে নাই, তামাশামূলক সব নির্বাচন এদেশে হয়েছে। তো যদি সেই কেয়ারটেকার ধারাবাহিক 4টে ইলেকশন হয়েছিল আর ধারাবাহিকতা থাকতো তাহলে দেশের পরিস্থিতি এরকম হতো না, এমনকি আওয়ামী লীগ বা শেখ হাসিনার পরিণত এরকম হতো না। এই ধারাবাহিক রূপটা রক্ষা করা যায়নি, যেটা সুব্রতদাও বললেন। 111-এর ওই সময় সরকার যদি মানে সোজা কথা এরকম টালবাহানা না করতো তাহলে আরেকটি পরিস্থিতি তৈরি হতো, কিন্তু আলটিমেট তো থাকতে পারেনি, তারা থাকা সম্ভব হয়নি। তো বর্তমান সরকারের সামনে কিন্তু অতীতের অনেক ঘটনা এক্সাম্পল হিসাবে আছে। আজকে যে জায়গাটা এসে আমরা দাঁড়াইছি, এই অভিজ্ঞতা আমার অন্য দেশ থেকে নেওয়ার দরকার নেই, আমাদের মধ্যেই আছে। আন্দোলন, সংগ্রাম, ব্যবস্থা সবকিছু আছে। তো সংস্কারটা তো জরুরি না, কোনো জরুরি কোনো প্রসঙ্গ না। এই সংস্কার নির্বাচনের প্রতিপক্ষ হিসাবে দাঁড় করানো হচ্ছে। কোনোভাবে কোনো রাজনৈতিক দল বলে নাই যে সংস্কার হবে না।
সংস্কার এবং নির্বাচনটা পাশাপাশি নিয়ে গিয়ে যৌক্তিক সময়ের মধ্যে এটা করা। কিন্তু আমি টাইম ফ্রেমের ব্যাপারে এক ধরনের উদাসীনতা দেখাচ্ছি। কেন, কিসের জন্য? আপনি কি একটু তাড়াহুড়া করছেন নির্বাচনের জন্য, মানে এরকম? এই একটা জায়গায় সবচেয়ে ভয়ঙ্কর। রাজনৈতিক দলগুলো আন্দোলন 16 বছর ধরে করছে, লড়াই করছে, জীবন দিয়েছে, মামলার আসামি হয়েছে, কিসের জন্যে? রাজনৈতিক অধিকারের জন্যে। এই তাড়াহুড়োর কথা প্রসঙ্গ আসছে কেন? এই যে কে যেন একটা সরকার সমর্থিত বলেছে, যারা নির্বাচনের কথা বলছে তারা গণশত্রু হয়। আজকের তো বলছে নাকি আমরা? এটা সে 14 সালের আগ থেকে বলছে আমরা। কিন্তু আজকে যারা নির্বাচনের বিরোধিতা করছে, আমার কাছে মনে হচ্ছে তারা গণশত্রু। আপনি গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া আর কি ব্যবস্থা আছে? গণঅভ্যুত্থান করব? আমাকে আবার রাস্তা নামতে হবে? আবার এই সরকারের বিরুদ্ধে আমাকে জনমত গঠন করতে হবে? বিষয়টা এরকম যদি হয় তাহলে অন্যরকম পরিস্থিতি তৈরি হবে। তো এটা তো নির্বাচনটা মনে হচ্ছে যেন রাজনৈতিক দল দাবি করা যেন ভয়ঙ্কর অপরাধ। এভাবে হচ্ছে কেন? অন্য কোনো ষড়যন্ত্র আছে নাকি? না না, আমি বলি আপনার, এই সংস্কার দিয়ে গণঅভ্যুত্থান হয় নাই। সংস্কার করার কারণে গণঅভ্যুত্থান হয়নি, কিন্তু পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ সবকিছু সরকারের পক্ষে ছিল। গণঅভ্যুত্থানের জন্য ওই যে সংস্কার এটা একবারের জন্য সেখানে আলোচনা হয়নি। আরে ভাই, সংস্কারে কি 31 দফা তো আমাদের আরো 3 বছর আগে আছে। আর এই 31 দফা বিএনপি না, এটা ছিল আগে 27 দফা, তার আগে ছিল 2030 কর্মসূচি। ধারাবাহিক আলোচনার সঙ্গে সব দল মিলে 31 দফা করেছে। আরে ভাই, এই 4 বছরের ভিতরে এটা 1 সপ্তাহের ভিতরে যদি গ্রহণ করতো সরকার, তাহলে 3 মাসের মধ্যেও লাগতো না, আরো আগেই ফয়সালা হয়ে যেত, মানে নির্বাচন হয়ে যেত। নির্বাচন বিষয়টির প্রতি সুকৌশলে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। কিন্তু এই নির্বাচন ব্যবস্থা যদি না আসে, যেটা কেয়ারটেকারকে ধ্বংস করার কারণে এখানে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে, এবং সেই ফ্যাসিবাদের কাটানোরই হচ্ছে নির্বাচনী ব্যবস্থা। সেটি আসেন, মানুষের অধিকার দেন, মানুষ তার অধিকারের ভোগ করলেই দেখবেন ভোটটা দিলেই জবাবদিহিতা এখানে প্রতিষ্ঠিত হবে, তার আগে কোনো পথ নেই। দাদা, আমরা অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি যে আজকে দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব অজয় জয় ও মেয়ে টিউলিপের বিরুদ্ধে আপনি 9টি প্রকল্পে 80,000 কোটি টাকা লুটপাটের অভিযোগের বিরুদ্ধে তারা অনুসন্ধান করবে। এই যে 80,000 কোটি টাকা, তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, এটা তো বহুদিন ধরে আলোচনায় আসছে না, এবং রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে তো বিলিয়ন ডলার মালয়েশিয়াতে বসে ডিল হয়েছে, এগুলো তো মোটামুটি প্রচারে এসে গেছে। তো দুদক এতদিন পরে নড়েচড়ে বসছে, নতুন গঠিত হয়েছে কয়েকদিন। এখন বিষয়টা হচ্ছে, আমরা তো ওই যে হাইকোর্ট থেকে কিছু আদেশ না আসলে পরে ওখানেও তো বলা হয়েছে যে তাদের বিরুদ্ধে তদন্ত করো, তখন তো উনি তদন্ত করছেন। তো প্রত্যেকটা জিনিসকে হাইকোর্ট থেকে ডিরেকশন দিতে, সালামেরটাও আসো, তারপরে দরবেশ সাহেবেরটাও আনো, সামিট গ্রুপেরটাও আনো, কেন? এই দুদককে তো এখন তো ইয়ে হয়ে গেছে না, ফরমেশন হয়ে গেছে। হ্যাঁ, আজকেই প্রথম ব্রিফিং ছিল আর কি। আচ্ছা, তারপরে ডক্টর মাহবুব, শুনেছি উনি একজন ভালো অফিসার, খুব বৌদ্ধ অফিসার, তার নেতৃত্বে নিশ্চয়ই ভালো কিছু হবে, এটাই আমরা আশা করছি। এবং আপনারা স্বাধীন প্রতিষ্ঠান এটা, এবং এটাও কিন্তু আন্দোলনের ফসল, এটা এমনি না হয় নাই। আমাদের এই 90-এর গণ আন্দোলনেও কিন্তু এটা ইস্যু ছিল যে স্বাধীন বিচার বিভাগও যাবে, স্বাধীন দুর্নীতি কমিশন, স্বাধীন সব কিছু, স্বাধীন পাবলিক সার্ভিস কমিশন, সবটার মধ্যেই পড়ে। তো এখন আপনারা শুরু করেছেন ভালো, আমরা এটার ইয়ে দেখতে চাই, ডেভেলপমেন্ট দেখতে চাই। মানুষ কিন্তু তাকিয়ে আছে, এই যে বিশাল বিশাল দুর্নীতি হয়েছে, তারপরে সেই টাকাগুলো ফেরত আনা। আপনার এই যে শ্বেতপত্র তো ইয়ে দিয়ে দিল দেবপ্রিয়, অসাধারণ। তারা তো বলেছে যে 25 কোটি টাকা লাগার কথা, এরকম একটা প্রজেক্ট করতে। আমরা তো সবাই অবৈতনিকভাবে কাজ করে দিয়ে দিই, তা আপনি সেটা কার্যকর করেন না কেন? আর পুরোপুরি তো প্রকাশও করেন নাই, জাতি তো জানতে চায় কোথায় কোথায় কী হয়েছে। এগুলো শুনলে পরে না, ওই হাসিনাতে মধ্যে মধ্যে একটু লোকজন দিয়ে, কখনো আনসারের মাধ্যমে, কখনো ট্রাম্পের মাধ্যমে এখানে ঢুকতে চায়, কখনো 15ই আগস্ট, কখনো 16ই ডিসেম্বর।
তখন তো মানুষের ঘৃণা আরো বেড়ে যাবে। আপনি গণভবনের ঘৃণা দেখছেন কি? এই যে বিশাল বিশাল অঙ্কের যে তারা লুটপাট করেছে শেখ পরিবার, আমার তো মনে হয় মানুষের একটা তো আমরা দেখলাম 5ই আগস্টে, এর থেকে আরো ভয়াবহ হবে, ভয়াবহ হবে। এখনো তো মানুষ কিছু আওয়ামী লীগ নাম টাম নেয়, ভবিষ্যতে তো নাম নেব নিষিদ্ধ হয়ে যাবে, বুঝছেন না? সুতরাং আমরা চাই দুদক, আপনি আগে কাজ করতে পারেন নাই, হ্যাঁ, শেখ হাসিনা ডাইরেক্টলি এটা ইনভলভ ছিল, এবার তো আপনি নিরপেক্ষভাবে কাজ করবেন। আশা করি ইউনূস এখানে ইন্টারফেয়ার করবে না, আপনি কাজ করেন, আমরা দেখতে চাই। আমরা একটা বিরতি নিয়ে আসবো, দুদু একটা বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, আবার স্বাগত জানাচ্ছি নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। যাচ্ছি দুদুভাইয়ের কাছে। দুদুভাই, আজকে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের তাজুল ইসলাম বলেছেন যে গোপন কারাগারে গুম খুন নির্যাতনের কার্যক্রমে সরাসরি শেখ হাসিনার সম্পৃক্ততা পাওয়া গেছে এবং তাকে নির্যাতন গুম খুনের নিউক্লিয়াস হিসেবে অভিহিত করা হয়েছে। তো কতদিন আসলে এই বিচার প্রক্রিয়া শেষ করা উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি যে যত দ্রুত সম্ভব দৃষ্টান্তমূলক, এটা মানে আইনজীবী বা এইসব বিষয়ে যারা আছেন, ব্যক্তিগত সিনিয়র ব্যক্তিবর্গ আছেন, তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে দ্রুত এই বিচারটা করতে হবে। এই কারণে যে আইন শৃঙ্খলা এবং যারা বিশেষ বাহিনীকে ব্যবহার করছে, রাষ্ট্রীয় বাহিনীকে, এটা না যে চোর ডাকাত খুনি লুটেরা এগুলো করছে, এরা তো করছেই। এই যে ডিজিএফআই, এনএসআই এরা জড়িয়ে গেছে, এসবি জড়িয়ে গেছে, পুলিশ জড়িয়ে গেছে, র্যাব জড়িয়ে গেছে, এবং তাদেরকে বিরোধী পক্ষ নির্যাতন করার জন্যে আইনের বাইরে গিয়ে তাদেরকে ব্যবহার করা হয়েছে। মানে ভয়াবহ চিত্র। আমি যদি এটা ফেলে রাখি, তাহলে আইন শৃঙ্খলা আপনি নতুন করে গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে যেতে পারবেন, এটা কোনোভাবে হবে না। দৃষ্টান্ত থাকতে হবে, থাকলে না একটা পুলিশ বাহিনী বা অন্যান্য বাহিনীতে যারা আছে সেটাকে তারা লক্ষ্য করবে। কারণ উনি এই স্বেচ্ছাচারকে সমস্ত কিছু, শুধু গুণ খুম না, এর সঙ্গে অর্থনীতিকে, অর্থাৎ কাউকে জিম্মি করে, কাউকে অপহরণ করে তার বাড়ি লিখে নেওয়া হয়েছে, তার ব্যবসা লিখে নেওয়া হয়েছে, তার সব কিছু কেড়ে নেওয়া হয়েছে। এই যে ব্যাপারে একজন মানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী বলেছে যে ইয়ের যে উপদেষ্টা, মানে শেখ হাসিনার শিল্প উপদেষ্টা, উনি কিভাবে তার ওয়াইফকে পর্যন্ত, মানে ব্যবসায়ীদারের ওয়াইফকে পর্যন্ত দখল করছে, সালমান এফ রহমান। এগুলো পত্রপত্রিকায় আসছে। কিন্তু তাহলে আপনাকে দৃষ্টান্তমূলক কিছু কিছু ঘটনা আছে, দ্রুত জাতির সামনে নিয়ে আনতে হয়। যদি এটা দেরি হয়ে যায়, তাহলে পরে আমার মনে হয় যে আইন শৃঙ্খলা যারা পূর্ণ প্রতিষ্ঠিত বা আইনের শাসন যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের জন্যে বা প্রত্যাশা করে, তাদের জন্যে খুব ভালো কিছু অপেক্ষা করবে না। দাদা, আজকে একটা খবর বেরিয়েছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপদল কাদের দেশ ছেড়ে চলে গেছেন এবং 3 মাস উনি দেশেই ছিলেন। সরকার এগুলো থামাসার কথা বলে নাকি? স্বরাষ্ট্রমন্ত্রী হইলে আমাদের মাথাটা ঠিক থাকে না, না? এক কামাল থেকে বেরিয়ে আসছি, এখন তো আরেক কামালের হাতে পড়ছি মনে হয়। উনি বলে তাই নাকি, 3 মাস এখানে ছিল নাকি? বাহ, কি সুন্দর। এইসব কথা বলে এড়িয়ে গেলে হবে? দায়িত্ব, এগুলো তো পুরোপুরি দায়িত্বহীনতার পরিচয় দেওয়া। এরকম তো আরও আছে, শুধু ওবায়দুল কাদের কেন, অন্যান্যরা গেল কেমনে? ক্যান্টনমেন্টে যারা আশ্রয় নিছিল 625 না 26 জন, এটা তো ওনারাই স্বীকার করেছে। তাদের তালিকা প্রকাশ করুক এবং কে কোথায় আছে সেটা আমাদের জানা, কিভাবে গেল। তো এগুলো এখন বলে বলে না, মানুষের তো এমনি বীতশ্রদ্ধা সরকারের বিভিন্ন উপদেষ্টার বক্তব্যে, তার মধ্যে ওনারা তো এগুলো দেখি যে আরো ঘি ঢালতেছে। আশা করি ওনারা একটু কম কথা বলুক, হ্যাঁ, কাজ দেখাক। এবং শুধু ওবায়দুল কাদেরের কথাও কইয়া পার পেলে তো হবে না। এখনো তো অনেকেই তো হাইডিংয়ে আছে, তাদের কেন ধরা হচ্ছে না? অনেক দুর্নীতিবাজ আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, উপনেতা সবই তো এখন ঘুরে বেড়ায়। এখন তারা তো কোনো এক সময় তো বেরিয়ে আসবে। তো আপনি এখনই ব্যবস্থা নেন, মধ্যে মধ্যে বলেন না আমাদের সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের সব চোরদের ধরা হবে, বলছে, গত সপ্তাহেই বলছে সিদ্ধান্ত হয়েছে, এখন আবার অন্য কথা বলতেছে।
এটা গেল একটা। আরেকটা হচ্ছে আমি গুম খুনের কথা বলি, নারায়ণগঞ্জের 7 খুনের কথা মনে আছে? তো শেখ হাসিনা তাদেরকে বাঁচাইতে চায় নাই, তাদেরকে বললো তোমরা ছুটিতে যাও, র্যাবের লোককে বললো ছুটিতে যাও, আর্মির লোক ছুটিতে, পুলিশের লোক ছুটিতে দিয়ে দিল উনি। আমরা হাইকোর্টে গিয়ে মামলা করলাম, সেই মামলাতে নির্দেশনা দিল যে তাদেরকে গ্রেপ্তার করো। উনি বলল হাইকোর্টের কোনো অধিকার নাই, তার উপর ডিকটেশন গাও। তো তারপর তো হইলো, ঘটনা ঘটলো, তো তারা গ্রেপ্তারও হইলো, তাদের বিচারও হইলো, যতটুকুই হোক। এবং এরকম প্রতিটা ক্ষেত্রে আয়নাগরে তো উনি ডাইরেক্ট সম্পৃক্ত। এই যে 4-5 জনের নাম বেরিয়েছে, আর্মি অফিসার বলেন, পুলিশের লোকজন বলেন, তো এরা তো আয়নাগরকে তো আপনাকে বলা হলো যে আপনি একটু দেখে যান। ইউনূস সাহেব ওরা রিকোয়েস্ট করেছে না, উনি যাবেন বলছেন। কখন যাবেন? উনি তো আজকে মিশরে চলে গেলেন। কিছু কিছু আমাদের রাষ্ট্রের খুব সেন্সিটিভ কতগুলি ইস্যু থাকে। এই যে আমাদের মা বোনরা কান্না করতেছে, গুম হওয়া ফ্যামিলিগুলো, খুন হওয়া ফ্যামিলিগুলো, এদের কান্না কি উনি দেখছেন না? তো প্রায় তো ওরা প্রোগ্রাম করে। তো এই কান্নার পাশে তো আপনারা একটু গিয়ে কাঁদতে হবে না ওদের সাথে? অন্তত আপনি এগুলি চিহ্নিত করে দেন। আর আমাদের গুম কমিশন যেটা, তারা একটা প্রাথমিক রিপোর্ট দিয়েছে, আশা করি দ্রুত একটা চূড়ান্ত রিপোর্ট দেবে। তো আমরা অপেক্ষা করি যে একটু তাড়াতাড়ি করেন, দেরি করবেন না, এগুলো দেরি করলে কিন্তু ঝুলে যাবে। দুদু ভাই, আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আগামী নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হবে এবং এই চ্যালেঞ্জ সফল করতে নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তো আপনাদের সামনে তো বৃহৎ কোনো, যদি আমরা ওই অর্থে ধরি, শক্তি নেই, তাহলে কেন চ্যালেঞ্জিং মনে করছেন? কি কারণ? শক্তি নাই এটা বলা ঠিক হবে না। বৃহৎ বলেছেন। আপনার কোনো রাজনৈতিক দলের কাছে 30 লক্ষ হাজার কোটি টাকা, 4-5টা বছরের বাজেটের টাকা কোনো রাজনৈতিক দলের কাছে ছিল। এই যে দেবপ্রিয় বাবু যেটা প্রকাশ করছেন, এটা যদি আমলে নেন তো কি ভয়াবহ চিত্র, কাদের কাছে টাকাটা আছে। তো আপনি নির্বাচন অত সহজ মনে করছেন, মানে কত ধরনের ঘটনা ঘটাই দিতে পারে এই টাকা, এই অস্ত্রের বলে। যেমন আরে এই ব্যবস্থায় তো ধ্বংস করে ফেলবে এই টাকা দিয়ে। এই যে শেখ হাসিনা, শেখ রেহানা, এমনকি পার্শ্ববর্তী দেশ, সে তো ভালো সুস্থ নির্বাচনের জন্য কাজ করে নাই। আমাদের যে পরম বন্ধু, স্বাধীনতার পক্ষে যে দাঁড়িয়েছিল, তারা শেখ হাসিনাকে লালন করছে, তার মানে ফ্যাসিবাদকে লালন করছে। সেই জন্য সব কিছু এত ইজি নেওয়া ঠিক হবে না। আমার নেতা বা বাংলাদেশে যিনি এখন বিএনপিকে না, যিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন, যেন তারেক রহমান সাহেব কিন্তু এই ব্যাপারে সতর্কতা জারি করছেন। 2 নম্বর বিষয়টি আরও গুরুত্বপূর্ণ, এই পার্লামেন্ট যেটা গত পার্লামেন্ট 80% কিন্তু ব্যবসায়ীদের দখল। তাহলে পরে এই 80% যদি আমি মনে করি আগামী 5 বছরের যেতে ইলেকশনে গিয়ে এটা কমাতে না পারি, কারণ একটা শ্রেণী গোষ্ঠী কিন্তু এখন বাংলাদেশটা কন্ট্রোল করছে, মানে ধারাবাহিকভাবে তারা সংখ্যাই বাড়ছে, সেই ক্ষেত্রেও আপনার চ্যালেঞ্জিং। এটা ভাবার কোনো কারণ নেই যে রাজনৈতিক দলগুলোতে তারা ছড়িয়ে ছেটে ওই যে টাকার প্রভাবটা হঠাৎ করে অস্বীকার করা খুব কঠিন। হয়তো দেখা গেল ওই টাকাগুলো আমাদের মধ্যে চলে আসতে পারে, যে কারণে উনি কিন্তু একটা ইঙ্গিত করছেন দলের ভিতরে অনুপ্রবেশকারী ঢুকতে পারে, এটা কিন্তু তিনি বলছেন। সেই জন্য সব দিক বিবেচনা করে কথাটি আমার মনে হয় সেই দিক থেকে যদি চিন্তা করি, পার্লামেন্টকে আইনের শাসনের অধীনে নিয়ে আসা, চট করে বলে দিলাম কথার কথা, এটা এত সহজ ব্যাপার না। সেই জন্য আমার কাছে মনে সকল রাজনৈতিক দল, শুধু বিএনপি না, উনি কিন্তু আরেকটা কথা বলছে, যারা আন্দোলন করেছে, ছোট দল বড় দল ব্যাপার না, কেউ যদি পরাজিতও হয় ইলেকশনে তার অবস্থান থেকে, কিন্তু নির্বাচন পরবর্তী একটি সবাইকে নিয়ে সরকার করা যায় কিনা, অর্থাৎ এই রিজমটাকে ভাঙার জন্য এ নিয়ে বিতর্ক আছে। কিন্তু উনি একটা প্রস্তাব দিয়েছেন, এটা আজকে দেন নেই, এই অভ্যুত্থানের আগেই উনি এই কথাটা বলেছিলেন, রেইনবো নেশন। হ্যাঁ, সেই জন্য এখন সেই জিনিসগুলো কিন্তু রাজনীতিবিদদেরই, মানে এখন একটা আলোচনার সুযোগ আসছে। যেমন স্বাধীনতা পরে পরে সুযোগ আসছিল, শেখ মুজিব এককভাবে এই ক্ষমতা দখল করে লন্ডভন্ড করে দিয়েছিলেন। এখন আবার একটা সুযোগ আসছে, এটাকে সঠিকভাবে ব্যবহার করা, এটা আমার কাছে মনে হয়। দাদা, আপনার কাছে আসছে, সেটা হচ্ছে যে গতকালকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের বিজয় দিবসে তিনি একটি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে, যে 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণকে ভারতের ঐতিহাসিক বিজয় বলে তিনি
উল্লেখ করেছেন, যেটি আমরা মনে করি যেটা আমাদের জন্য বড় ধরনের আঘাত। না, এটা তো খুবই দুর্ভাগ্যজনক। 53-54 বছর পরে উনি আমাদের মুক্তিযুদ্ধকে খাটো করে এরকম একটা বক্তব্য দেওয়া, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো। তো বৃহৎ শক্তি বড় ভাই আমাদের, তো সব বিষয় নিয়ে উনি তো এখানে আমাদেরকে তো আন্তর্জাতিকভাবে খাটো করার তো কোনো মানে হয় না। নিশ্চয়ই এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা জবাব দেবে। ইতিমধ্যেই তো এটা নিয়ে সংক্ষুব্ধ, পুরা জাতি সংক্ষুব্ধ, বলছে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। হ্যাঁ, জানাবে। আমরাও তীব্র নিন্দা জানাই। হ্যাঁ, আশা করি তারা শিষ্টাচার বহির্ভূত বক্তব্য থেকে বিরত থাকবে। এমনিই তো গত কয়েক মাস ধরে যা তা করতেছে, হ্যাঁ, তাদের মিডিয়াগুলো। হ্যাঁ, পুরা মিডিয়া এখন মনে হচ্ছে যে বাংলাদেশের বিরুদ্ধে লেগে গেছে। এখন আরেকটা ইস্যু এখানে উনি উস্কিয়ে দিয়েছেন। তারপর আবার প্রিয়াঙ্কা গান্ধীও দেখে প্রত্যেকদিন কথা বলা শুরু করেছে। আশ্চর্য ব্যাপার, এদের হয়েছেটা কি? তা আমার তো মনে হয় আমাদের এই বাংলাদেশ থেকে পররাষ্ট্র সচিব যেমন আসছে ভারতের, আমাদের উচ্চ পর্যায়ের যাক, গিয়ে কথাগুলো বলে আসুক তাদেরকে। আর শুধু এখানে রাষ্ট্রদূতকে ডেকে কি বলে ওটাকে সেন্সার করা, নোট দেওয়া, ওইটাতে কাজ হবে না। আপনারা একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি যান, ভারতের বুকে বসে আমাদের কথাগুলো বলে আসেন তাদেরকে, এবং সেগুলো মিডিয়াতে প্রচার করেন। দুদু ভাই, নরেন্দ্র মোদী তো এর আগেও বিজয় দিবস, স্বাধীনতা দিবস বিভিন্ন সময় টুইট করেছেন অথবা ব্যক্তিগত অ্যাকাউন্টে তার প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস নিয়ে। কিন্তু এবারই কেন মানে এ ধরনের আপনার বক্তব্য দিলেন? সেটা কি শেখ হাসিনার মানে বিতাড়িত হওয়া কি মেনে নিতে পারছেন না তারা? বিতাড়িত না, বাংলাদেশকে তারা একটা কলোনিয়াল একেবারে, এটাকে মানে তাদের একটা, আমাদেরকে তারা দাস অনুদাসের চিন্তা করছে। মানে শেখ হাসিনা যখন সীমান্তে মানুষ হত্যা করছে আমাদের দেশের, উনি তো এটা বিরোধিতা বা প্রতিবাদ করেনি, উপরন্ত কি করে এটা আমাদের যারা মারা গেছে বলছে ওখানে গেলে তো মারা যাবেই, অথচ আমাদের ভূখণ্ডের মধ্যেই তারা ছিল। এমনকি কোনো বিষয় নিয়ে, পানির যেমন তিস্তা নদীর পানি, মমতা ব্যানার্জি বিরোধিতা করছে এই কথা বলে কংগ্রেসের থেকে, মানে কংগ্রেস এটা চুক্তি করেন। আরে ভাই, এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, আমাদের পানি এটা আন্তর্জাতিক নদী, সেখানে শেখ হাসিনা চুপ হয়ে গেছে। মৌলানা ভাসানী এখানে ফারাক্কা, ওই যে ফারাক্কার পানি ব্যাপারে একটা মিছিল করেছিলেন, ঐতিহাসিক মিছিল, মে মাসে মিছিল। তারপরে কিন্তু জিয়া রহমান সাহেব জাতিসংঘে গিয়ে প্রশ্ন উত্থাপন করার পরে পদ্মার কিন্তু পানি আমরা কিউসেক, একটা সুনির্দিষ্ট 45,000 কিউসেক পানি অতি অবশ্যই দিতে হবে। তো এই জিনিসটা মাঝে একেবারে শেষ হয়ে গেছিল। যেমন 72-75-এর ঘটনায় ভারত পেয়ে বসছিল, তার 3 গুণ 4 গুণ বেশি হচ্ছে এই গত 15-16 বছরের ঘটনা। শেখ হাসিনা একটা একেবারেই তাদের সরকার এটাকে খালি লিখিত পরিত করতে বাকি ছিল এর বাদে, সেই জন্যই ওদের মাথা খারাপ হয়ে গেছে। এদের দক্ষিণ পূর্ব এশিয়া একমাত্র বাংলাদেশ ছাড়া কিন্তু আর কোনো দেশের সঙ্গে তাদের সম্পর্ক না। পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র হিসাবে যেটা পরিচিত নেপাল, সেটাও কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক বা মানে স্বাভাবিক না। শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তানের সঙ্গে তো নাই। সার্ক তারা ভেঙে ফেলছে, সার্কটা থাকলেও বড়ও একটা ব্যাপার ছিল। সেই জন্য ভারতের সঙ্গে যে এখন যে পরিস্থিতিটা এসে দাঁড়িয়েছে, এটা তাদের মাথা খারাপের মতো পরিস্থিতি। আরে আমাদের গণহত্যাকারী, আপনি চিন্তা করতে পারেন, গণহত্যাকারী, লুটেরা, সীমায় লুট, সে ওই দেশে গেছে সর্বদলীয় মিটিং করে তাকে রক্ষা করার কথা বলা হয়েছে। মিডিয়াগুলো মানে, আর মিডিয়ার যে আমার অবাক লাগছে যে এই মিডিয়া সত্য অনুসন্ধান করবে, সে যে কথাবার্তাগুলো আমাদের এখানে, আমরা বাংলাদেশের বিএনপি বাংলাদেশি সবাইকে মনে করে, এখানে সংখ্যালঘু বলে আমরা কিছু মনে করি না। এই জাতি গঠন হয়েছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হ্যাঁ, সবাই রক্তের বিনিময়ে, এক সাগর রক্ত তারা দিয়েছে। তাদেরকে তারা বিচ্ছিন্ন করে ফেলছে, ছোট করে ফেলছে। মানে এই যে এখানে উস্কানি দেওয়া হচ্ছে, তো ওখানকার ঘটনা যদি আমরা এখানে টেনে আনি, ওদের থেকে আমাদের দেশ অনেক ভালো আছে, মানে এক সাম্প্রদায়িকতার দিক থেকে অনেক ভালো আছে। এটা বরঞ্চ অনুসরণযোগ্য। এখন যদি 2 ভাই মারামারি হয় না, হিন্দু মুসলিম এরা পাশাপাশি থাকে, মারামারি হয়, তখনই ওটা বানিয়ে ফেলছে তারা এটা হিন্দু।
আসলে তো ভাই এটা সম্পত্তিগত হতে পারে, ব্যবসাগত হতে পারে, স্থানীয়ভাবে থাকলে যেটা হয় বন্ধু বন্ধুই হতে পারে না, মারামারি। তো সেটাকে এইভাবে বানাইছে। আমার কাছে মনে হয়েছে আমাদের সতর্ক হতে হবে। কোনো জায়গায় এখন এই ঘটনা যদি সামান্যতম হয় তাহলেও তড়িৎ ব্যবস্থা নেওয়া, এটাও নিতে হবে। দাদা, আপনাকে দিয়ে শেষ করবো, আমাদের হাতে আর 2 মিনিট সময় আছে। সেটা হচ্ছে যে মিডিয়ার যে প্রপাগান্ডা চালাচ্ছে ভারতীয় মিডিয়া, এদের ব্যাপারে আপনার একটা মন্তব্য শুনতে চাই। একটা হচ্ছে যে যেসব চুক্তি করা হয়েছে গত 16 বছরে ভারতের সাথে, অনেকগুলি অপ্রকাশিত এবং আমরা জানিও না, সেগুলি জনগণের সামনে প্রকাশ করার সময় এসেছে কি? আচ্ছা, মিডিয়ার কথা বলি। মিডিয়া হয়েছে কি, 2 মিনিট। হ্যাঁ, ওই ভারত সরকারের নীতিটাই ছিল শেখ হাসিনা আর আওয়ামী লীগ, শেখ পরিবার, এর মধ্যে তাদের বন্ধুত্ব এবং শেখ হাসিনাকে রাখা, আজীবন ক্ষমতায় রাখা, এটাই ছিল তাদের। কারণ তার মাধ্যমে বাংলাদেশ থেকে প্রচুর সুযোগ সুবিধা তারা নিয়েছে। আর ভারতীয় মিডিয়াও আমি দেখেছি তারা সব সময় এসে আওয়ামী ঘরানার লোকজনদের সাথে চলাফেরা করত। হ্যাঁ, এই কি ফ্রেন্ডস অফ ইন্ডিয়া, ফ্রেন্ডস অফ বাংলাদেশ নাম দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় মিটিং করতো, কক্সবাজার, রাঙামাটি, সব জায়গায় ঘুরে বেড়াতো। আর প্রেস ক্লাব একটা তো দখল করে, সেখানেও দেখতাম যে এইটা। সুতরাং একটা দ্রুত ভারতীয় মিডিয়া বা সাংবাদিকদের সাথে আমরা বলেছি যে আপনারা সবসময় দেখে আপনাদের কেন্দ্রীয় সরকারের যে নীতি, সেই নীতি কেন অনুসরণ করেন? বাংলাদেশে আর মিডিয়া নাই, লোকজন নাই, তাদের সাথে আপনারা বন্ধুত্ব করেন না কেন? বলে যে এটা বড় ভুল হয়ে গেছে, আমার ভুলটা ভাঙেন। এখন সেটার খেসারত দিচ্ছি, আপনারা আমাদের বিরুদ্ধে নানানভাবে উস্কানিমূলক বক্তব্যগুলো দিচ্ছেন, তবু তো এখানকার মানুষ অনেক শান্ত। এই যে আমাদের একজন আইনজীবীকে নির্মমভাবে হত্যা করা হলো, যারাই করুক এটা তো হবে, কিন্তু সেখানে তো একটা পাল্টা আক্রমণ করে তো আরো তো নিহত হইতে পারতো, তো সেখানে তো রেস্ট্রেন্ট করেছে। সুতরাং সেই দিক থেকে তো আমরা একটা উজ্জ্বল সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত তো আমরা দেখাতে পেরেছি। এগুলো বলেন না কেন, যে পরিস্থিতি আরো খারাপ হইতে পারতো। আর সমঝোতাগুলি, হ্যাঁ, চুক্তি এবং সমঝোতা, আরে চুক্তিগুলো তো ওপেন করে দেন, আমরা তো দেখতে চাই কি চুক্তি করেছে। চুক্তি কেন গোপন হবে? এটা তো সংবিধানেই তো বলা আছে এগুলো পার্লামেন্টে তুলতে হবে। আপনি বলে দিলেন যে না, এগুলো নিয়ে প্রশ্ন করা যাবে না, এটা হয় না। এটা করতে গিয়ে তো দেশের 12টা বাজিয়েছেন। এবং আদানিকে কিভাবে অবৈধভাবে বেশি চড়া মূল্যে আমাদেরকে কিনতে হয়েছে, এগুলো আদানি তো সব জায়গায় ধরা খাচ্ছে এখন। সুতরাং আমাদের এখানেও ধরা খাবে। এবং অন্যান্য চুক্তিগুলো ট্রানজিট থেকে শুরু করে চিটাং পোর্টকে ব্যবহার করা থেকে শুরু করে যা যা আছে এগুলো প্রকাশ করেন। প্রকাশ করলে পরে আমরা দেখবো যে কোনটা দেশের স্বার্থে বা কোনটা দেশ বিরোধী চুক্তি, আমরা সেটা বাতিল করব। এবং সরকারও তো বলেছে তারা এটা বিবেচনায় নিয়েছে। দেখা যাক কি হয়। আমরা আলোচনার শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।